অনুভূতি শব্দকথায় আপনাদের স্বাগতম। কতবার বোঝাবো বল? পর্ব ২১। প্রকৃতি জুড়ে এক পশলা প্রশান্তি। উন্মাদিনী বর্ষার আগমনের সাথে সাথেই যেন গ্রীষ্মের নির্বাসন। অস্তিষ্ঠ জনজীবন স্বস্তির নিঃশ্বাস ফেলে আবারও মেতে উঠেছে নবীন উদ্দীপনায়। দিগন্তে মেঘের ঘনঘটা, মৃদু মন্দ্র নাদে কম্পিত পর্বতচূড়া, গাছের ডালে হরিৎ স্নিগ্ধতার সমাগম। একদিকে যেমন প্রকৃতির বুকে নবযৌবনের উচ্ছ্বাস, আরেকদিকে তেমনি যান্ত্রিক জীবনের দুরূহ জাতাকলে পিষ্ঠ উপাখ্যান। জমিদার বাড়ির ছাদের উপর বসে আছে নওরিন। কারুকাজ করা শাড়ির আঁচলটা পাহাড়ি রমণীদের মতো কোমরে গোজা, কোলের উপর গিটার, গগনে গোধূলির আবির। শীতল বাতাসে দুলে উঠল রমণীর বিক্ষিপ্ত কেশগুচ্ছ। সেই বিভোর সন্ধ্যায় গিটারে টুংটাং সুর তুলে গাইতে লাগল নওরিন। প্রেমেরই নীল ইশারাতে এলোমেলো হাওয়া, বুকের মাঝে জাগালো আরো আরো চাওয়া। আগুন আগুন ভালোবাসা নেভালে যে নিভে নাও, মন মানে না মানে না, মন মানে না মানে না, মন মানে না। কি উদাসীন সেই সুর! অষ্টাদশের হৃদয় যেন আজ নিংড়ে বেরিয়ে আসতে চাইছে। কিসেল এত হাহাকার এই হৃদয়? মনের সুখে গাইতে থাকা মেয়েটা এখনও বুঝতে পারেনি ওর সুরের টানে এক পথিক ঠিকই পথ হারিয়েছে। তাকবীর ওর পিছনেই কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। নওরিন গান শেষ করতেই গলা খাকারি দেয় তাকবীর। মেয়েটা না ঘুরেই জিজ্ঞেস করল, কেন এসেছেন? ঢলে পড়া সন্ধ্যায় অভিমানী শোনাল ওর কণ্ঠস্বর। তাকবীর এখনও বুঝতে পারছে না মেয়েটা ওকে অ্যাভয়েড কেন করছে। কি হয়েছে ওর, বা প্রবলেমটা কোথায়? ঈষৎ গাঢ় স্বরে জিজ্ঞেস করে সে, আজ পড়তে বসবি না? না। হয়তো চাপা জেদ থেকেই জবাব দিল। তাকবীরের উদ্রেক বৃদ্ধি পায়। কয়েক সেকেন্ডের নীরবতা ভেঙে কণ্ঠ খাদে নামিয়ে বলে, দেখ, তুই হয়তো কোনো কারণে আমার উপর রেগে আছিস। আমি যদি অজান্তে তোকে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দে, আর পড়তে বস প্লিজ। আমার উপর রাগ করে এক্সামটা খারাপ করিস না। নওরিন নজর ঘুরিয়ে নেয়। এর অর্থ আন্দাজ করা কঠিন নয়। তাকবীরের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। না চাইতেও ভার হলো বুকের পাটাতন। ছেলেটা উল্টো দিকে ঘুরে প্রস্থানের জন্য উদ্যত হতেই পিছন থেকে নিষ্প্রাণ স্বর ভেসে এলো, আপনি যান, আমি বই আসছি। অনুর বাড়ির সামনে সেট করা চেয়ারগুলোর একটিতে বসা। কৃত্রিম আলোয় সজ্জিত পরিবেষ্টনী, দারুণ মুগ্ধকর আমেজ। অথচ রমণীর অদৃষ্টে বিষাদের ঢল। গতকাল রাতে ইথান অনুকে নতুন একটা ফোন দিয়েছে, কিন্তু সেই সাথে সতর্কও করেছে, অনু যদি এই ফোন থেকে ইথান ছাড়া অন্য কোনো ছেলেকে কল করে তাহলে ওই ছেলেটাকে মেরে ফেলবে সে। বিয়ের পর বিয়ের তৃতীয় দিন ছিল আজ। এই 3টা দিন বাড়িতে বসে বসেই কাটিয়েছে অনু। পড়াশুনো বাদ, মায়ের সঙ্গেও কথা বলেনি। আতাউর রহমান কয়েকবার এসেছিলেন কথা বলতে, শুধু হুম হ্যাঁ বলেই কাটিয়ে দিয়েছে অনু। ইদানিং সবকিছু কেমন জানি বিষাক্ত হয়ে উঠেছে, যেন মরতে পারলে শান্তি পেত মেয়েটা। আকস্মিক কারো চাপা কণ্ঠের ডাক শুনে ওর আকাশ কুসুম চিন্তার বাঁধ ভাঙে। সচল হয় মস্তিষ্কের প্রতিটি নিউরন। কণ্ঠস্বরটা বেশ পরিচিত। দৃষ্টিজোড়া প্রশস্ত করতে মেইন গেটের সামনে থমকে যায় ত্রস্তনয়ন। কেঁপে উঠে হৃৎস্পন্দন। অনু বিদ্যুৎ বেগে উঠে দাঁড়ায়। ভীত চোখে চারপাশের পরিবেশ পরখ করে একবার, তারপর ছুটে যায় মেইন গেটের কাছে। কালো চাদরে মুখ ঢেকে আফনান এসেছে। অনুর বুকের ভিতর যেন ঘূর্ণিঝড় শুরু হয়েছে ততক্ষণে। সে দ্রুত গিয়ে আফনানকে ঠেলে মেইন গেটের বাহিরে আড়াল হয়। ছেলেটা উদ্ভ্রান্তের মতো অনুকে জড়িয়ে ধরতে চাইলে অনু কুণ্ঠিত হয়, বাধা দেয় আফনানকে। তারপর সিক্ত চোখে প্রশ্ন করে, তুমি এখানে কেন এসেছো? কেউ দেখে ফেললে প্রবলেম হয়ে যাবে, যাও এখান থেকে। আফনান ওর হাত দুটো চেপে ধরে, কাতর স্বরে বলে, কিচ্ছু হবে না মেহু, আমি সব ব্যবস্থা করে ফেলেছি, এখনই পালিয়ে যাব আমরা, চলো। অনু স্তম্ভিত হয়, তুমি পাগল হয়ে গেছো, পালিয়ে কোথায় যাবে? দেখলে না ওই লোকটা কতটা ভয়ঙ্কর, আমাদের দুজনকেই মেরে ফেলবে। কেঁপে ওঠে কণ্ঠস্বর। আফনানের এক কথা, মেরে ফেললে মরে যাব, তবুও তোমাকে অন্য কারো পাশে দেখতে পারবো না মেহু, প্লিজ আমার সঙ্গে চলো, গাড়ি দাঁড় করিয়ে রেখেছি। দু হাতে অনুর গাল দুটো আগলে নেয় সে। আফনান কাঁদছে, অনুরও চোখের পাতা ভারী হয়। হু হু করে কেঁদে ওঠে বুক। তবুও ভাগ্যের কাছে বড় অসহায় ওরা। সেদিন একটা লোক অনুর হাত ধরে টান দিয়েছিল,
ইথান সেই লোকটাকে মেরে টুকরো টুকরো করে হাড় মাংস গলিয়ে পানির সঙ্গে মিশিয়ে দিয়েছে। এমন ভয়ঙ্কর একটা লোকের হাত থেকে কিভাবে পালাবে ওরা? আফনানের কণ্ঠ রোধ হয়। প্লিজ মেহু, তোমাকে ছাড়া বাঁচব না, আমার সঙ্গে চলো। অনু চাতক পাখির মতো তাকিয়ে থাকে। কার্নিশ পেয়ে ঝরঝর করে গড়িয়ে যাচ্ছে উষ্ণ জলের স্রোত। আফনান হাত ধরে টান দেয়, অথচ মেয়েটা ওর হাত দুটো ছাড়িয়ে নিল। আফনান বিস্ময়ের চূড়ায়, কান্না মিশ্রিত গলায় অনুনয় করে, মেহু, আমাকে ছেড়ে যেও না, প্লিজ মেহু, আমি তোমাকে ছাড়া বাঁচব না। অনুর দম যেন বন্ধ হয়ে যাবে, কান্নার তোড়ে কথা বলতে পারে না, ঠোঁট কামড়ে কান্না আটকায়। তারপর কোনো মতে কঠিন স্বরে বলে, আফনান, তুমি ফিরে যাও, আমি ভার্সিটি গিয়ে তোমার সঙ্গে দেখা করব। অনু কথাটা বলেই পা বাড়ায়। আফনান পিছন থেকে ওর হাত চেপে ধরে। ছেলেটার অসহায় আখি জোড়া অনুর হৃৎপিণ্ড কাঁপিয়ে তুলছে। এখানে তো ওর কোনো দোষ নেই। অনু নিজেই ওকে প্রেমের প্রস্তাব দিয়েছিল, তাহলে শুধু শুধু ও কেন এত কষ্ট পাবে? শক্ত হাতে নিজের হাতটা ছাড়িয়ে নেয় অনু। কম্পিত স্বরে বলে, প্লিজ আফনান, দারোয়ান চাচার আসার সময় হয়ে গেছে, তাছাড়া উনিও যে কোনো সময় চলে আসতে পারেন, তুমি ফিরে যাও। মেয়েটা আর দাঁড়ালো না, পিছন থেকে আফনানের হাহাকার ভেসে এলো, আমাকে দয়া করো মেহু, ফিরে এসো, প্লিজ, যেও না মেহু। অনুর কলিজা মোচড় দিয়ে ওঠে, সিক্ত হয় শুষ্ক নয়নজোড়া, তবুও থামে না সে। উঁচু প্রাচীর এবং ট্রেন্ড গার্ড দ্বারা সুরক্ষিত মিনিস্টার রৌফ মির্জার বিশাল ম্যানশন। লোহার গেটের ভিতরে লম্বা ড্রাইভওয়ে, সাদা পাথরের দেওয়াল ও সজ্জিত লন। গেটের সামনে একদল গার্ড বন্দুক হাতে তটস্থ। আলোয় ঝলমল করছে সম্পূর্ণ ম্যানশনটি। ফোয়ারার জলে ভাসমান শাপলা, নরম আধারে নিবিষ্ট অঙ্গন। সিটিং রুমে নিজের জন্য বরাদ্দকৃত চেয়ারে বসে আছেন মিনিস্টার রৌফ মির্জা। আর 5টা বাংলাদেশি মন্ত্রীর মতোই কাঁচা পাকা চুল, ঠেলে বেরিয়ে আসা ভুঁড়ি, চোখে হাই পাওয়ারের চশমা, পরনে পাঞ্জাবি পায়জামা। কাজের লোক চা আর খবরের কাগজ দিয়ে গেলেন। সকালে নিউজ পেপার পড়ার সময় পাননি তিনি, তাই দিনের শেষে চা খেতে খেতে পড়েন। খবরের কাগজটা নিয়ে গা এলিয়ে দিতেই বিকাট শব্দে কেঁপে উঠল সম্পূর্ণ ম্যানশনটি। রৌফ মির্জা আশ্চর্যান্বিত কণ্ঠে তার পিএসকে ডাকতে লাগলেন, রফিক, রফিক, দেখো তো বাহিরে কি হচ্ছে। তারপর নিউজ পেপারে মনোনিবেশ করলেন। কিছুক্ষণ পর তার পিএস হাঁপাতে হাঁপাতে দৌড়ে এলো। ভীত সন্ত্রস্ত চোখে বলতে লাগলো, স্যার, স্যার, সর্বনাশ হয়ে গেছে, আমাদের সব গার্ডদের বন্দি করে ফেলেছে। রৌফ মির্জার ভ্রু ব্যাকা করে তাকালেন। আতঙ্কে রফিকের চোখ দুটো ঠেলে বেরিয়ে আসার উপক্রম। বুকে হাত দিয়ে দম নিয়ে আবারও বলল, স্যার, বাহিরে ওই লোকটা এসেছে, আপনি তাড়াতাড়ি আসুন। রৌফ মির্জার চেহারায় দ্বিধার দোলাচল, ললাটে ভাঁজ। খবরের কাগজটা টেবিলের উপর রেখে বাহিরের দিকে এগিয়ে এলেন তিনি। ততক্ষণে ঈশান মির্জাও টেরেস থেকে নেমে এসেছে, পরনে নাইট রোব। মেন গেটের দিকে নজর দিতেই ওরা বাবা ছেলে দুজনেই যেন বিমূঢ় হয়ে গেল। ইথান ওর ব্ল্যাক মার্সিডিজ গাড়ি নিয়ে লনের ভিতরে বসে আছে। কয়েকজন কালো ড্রেস পরা গার্ড রৌফ মির্জার গার্ডদের হাঁটু গেড়ে বসিয়ে রেখেছে। ইথান শীতল মেজাজে গাড়ি থেকে নামে, পরনে ব্ল্যাক লং কোট, গলায় সফট মাফলার, ডান হাতে একটা রুবিক্স কিউব। কিউবটা এক হাতে ঘোরাতে ঘোরাতে এগিয়ে আসে ডক্টর এড্রিয়ান ইথান। ওর প্রতিটি স্টেপ যেন নিজস্ব সিগনেচার, মেজার্ড স্টেপস, শোল্ডার মুভমেন্ট অ্যান্ড বডি ল্যাঙ্গুয়েজ নিখুঁত। তীক্ষ্ণ চোয়ালে প্রশান্তির রেখা। ইথান উপস্থিত রৌফ মির্জা ও তার ছেলেকে পিছনে ফেলে ম্যানশনের ভিতরে প্রবেশ করে। রৌফ মির্জা ও ঈশান মির্জা একে অপরের মুখের দিকে তাকিয়ে ইথানের পিছনে পিছনে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয়। ইথান কাউচের উপর আয়েশি ভঙ্গিতে বসা, পায়ের উপর পা, দৃষ্টি হাতের রুবিক্স কিউবের দিকে তাক করে বলতে লাগল, ফাকিং ইমোশনস। আমার স্ত্রীর নাম অনুপ্রভা ভেহম্পনু। শি ইজ মাই লেডি, মাই ব্লিডিং হার্ট। কেউ যদি ওর দিকে চোখ তুলে তাকানোর দুঃসাহস করাস, দেন কংগ্রাচুলেশনস, ইউ জাস্ট সাইন্ড ইয়োর ডেথ ওয়ারেন্ট। আই রিপিট, নো ওয়ান ক্যান স্টপ মি। হিম শীতল চোখ দুটোর সঙ্গে রৌফ মির্জার চোখাচোখি হল। তিনি ছেলের দিকে একবার তাকিয়ে স্ফীত স্বরে বললেন, ওহ, তুমিই তাহলে সেই বিজ্ঞানী। মৃদু হাসলেন, তারপর ভ্রু টেনে আবার বললেন, আমি আজ পর্যন্ত আমার ছেলের কোনো ইচ্ছা অপূর্ণ রাখিনি, আর এই ইচ্ছাটাও অপূর্ণ রাখতে চাই না। তুমি জানো, ও এখন পর্যন্ত আমার কাছে অনেক মেয়েরই আবদার করেছে, কাউকে 1 সপ্তাহ, আবার কাউকে 1 মাস রেখে ছেড়ে দিয়েছে, কিন্তু এই প্রথম ও আমার কাছে আবদার করেছে মেহুকে ও বিয়ে করতে চায়। বাবা হিসেবে এই ইচ্ছাটা তো পূরণ করতেই হয়, কি বলো? তেরছা হাসলেন। ইথান মেজাজ শীতল রাখে, ফাইন, কাফনের খরচটা তাহলে বেঁচে যাচ্ছে আপনার। ডক্টর ইথান লাশকেও ছাড়ে না। রৌফ মির্জার ঠোঁটে তাচ্ছিল্যের হাসি।
এই ছেলে বলে কি, তুমি জানো আমার ক্ষমতা কতটা? তোমার পুরো গোষ্ঠী সহ কিনে নিতে পারি। ইথান ওষ্ঠপ্রান্তে রহস্যময় হাসি এনে উঠে দাঁড়ায়। কাচের টেবিলের উপর রুবিক্স কিউবটা রেখে বলতে লাগলো, বাট লেট মি রিমাইন্ড ইউ, শি বিলংস টু মি, শি ইজ মাই রেডি। লোকটা আর অপেক্ষা করে না, দ্রুত পায়ে বেরিয়ে যায় আলিশান সেই ম্যানশন থেকে। মিনিস্টার রৌফ মির্জার ভ্রু জোড়া সংকীর্ণ হল। বিড়বিড় করে আওড়ালেন, এতটা বেপরোয়া তো হবার কথা নয়, নিশ্চিত কোনো রহস্য আছে, চলবে। আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।